আচ্ছা, নমস্কার। আপনারা দেখছেন জে টিভি, আর আমি নারায়ণ বর্মন। আর আমাদের সঙ্গে আজ আলোচনায় থাকছেন জয়ন্ত বর্মন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে বিচারক বিচারকরা আসছেন এসআইয়ের তদারকি করার জন্য, এবং মানে বেকারদের কর্মসংস্থানের পিছনে লাইন দেওয়ার কথা, তারা দিচ্ছে ভাতার লাইন। বিচারকদের বিচার করার কথা, তারা এসআইআর নিয়ে ব্যস্ত। আর ডাক্তারদের যখন হসপিটালে থাকার কথা, তারা কোর্টে দৌড়ে দৌড়ে অভয়াকাণ্ডের আন্দোলন করার জন্য কেস খামারি খেয়ে কোর্ট খামারিতে দৌড়াদৌড়ি। আর শিক্ষকদের স্কুলে থাকার কথা, তারা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে। এ আমাদের পশ্চিমবাংলার একই গজব কাণ্ড কারখানা। এই নিয়ে আজকে আলোচনা করছেন, আমাদের সঙ্গে আছেন জয়ন্ত বর্মন। প্রথমে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এসআইআর এর যে 28 তারিখে পূর্ণাঙ্গ লিস্ট বের হওয়ার কথা ছিল, সেটা বের হচ্ছে না। এই কেন বের হচ্ছে না, এই নিয়ে আলোচনা করছেন জয়ন্ত বর্মন। নমস্কার, আমি জয়ন্ত বর্মন। তো আমার কাছে যা রিপোর্ট আছে এখনো অব্দি, হ্যাঁ, যে এসআইআর 28 তারিখে পূর্ণাঙ্গ রিপোর্ট বের হওয়ার কথা ছিল, তো এখনো অব্দি 60 লাখ নামের ভেরিফাই করতে পারে নাই ইয়ারও বিএলওরা। তো ওদের মধ্যে কাজ করার কোনো ইচ্ছা বলতে কিচ্ছু ছিল না। যদি থাকতো, আর মমতা সরকার তো আছে, ওদেরকে কন্ট্রোল করে রাখছে, যার জন্য হয় নাই। যদি থাকতো, এই কোর্টের রায় আসার পরে বিচারকরা করছে। তো আজকে দুপুরে আমি একটা ভিডিও দেখলাম যে বিএলও ঐক্য মঞ্চের যে সেক্রেটারি আছে, উনি বলছে যে বিচারকদের হাতে যখন ড্রাফট লিস্ট গেছে, অলরেডি নাম কম হতে চলছে। তার মানে অ্যাক্টিভলি কাজ করছে। তারপরে আজকে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে মানে রিকোয়েস্ট পাঠাইছে আদার্স স্টেট থেকে বিচারপতি চাওয়ার জন্য। তো ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে বিচারপতি আসতেছে 100 জন। কারণ যত আছে আমাদের পেন্ডিং লিস্টে আছে বিচার, মানে এসআইআর ফর্মগুলো, সেগুলো করার জন্য 80 দিন লাগবে। আমাদের রাজ্যের যত বিচারপতি আছে সবাই মিলে করতে গেলে একজন পার ডে 250 করতে পারবে। ওই হিসাবে করতে গেলে চলে যাচ্ছে হলো 80 দিন। তো বাইরে থেকেও বিচারপতিরা আসছে। এখন কি হবে, আমাদের যে ড্রাফট লিস্ট মানে ফাইনাল লিস্ট বের হবে, সেখান থেকে যা বলা হয়েছে যে এখন মোটামুটি যা রেডি হবে 28 তারিখ অবধি ওটা পাবলিশ করে দেবে। আর বাকি যেটা থাকবে সেটা আমাদের নমিনেশন হয়ে যাবে, তারপর লিস্ট বের হবে। যখন নমিনেশন উইথড্র করার লাস্ট ডেট, সেদিন অবধি বের হবে। কিন্তু সেটা তো কথা না। এবার কথাটা হলো, সেদিন অবধি যে বের হবে, তারপর আর নাম উঠাতে পারবে না। যাদের 28 তারিখে নাম বের হবে না, তারা কি করবে? তারা ভাববে যে আসবে আসবে আসবে, কিন্তু ভোটের মুখে আর বের হলো না। এবার ওদের আগে কি হবে এ নিয়ে কিচ্ছু জানার মানে ধোঁয়াশায় আছে পাবলিক। কিন্তু কথাটা হলো, যারা ভুল করছে, আর এটা টোটাল তো আমাদের রাজ্য সরকারের মেশিনারি ইউজ করতে দেয়নি। যদি মেশিনারি ইউজ করতে দিত, তাহলে এতদিনে কাজ শেষ হয়ে যেত। এখন লাস্ট মুহূর্তে মেশিনারি দিচ্ছে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ওদের কাছে চলে গেল মামলা। হাইকোর্ট নিজে এখন আদার্স কেস বাদ দিয়ে এই কেসগুলো আগে সামলাবে। তারপরে আবার 1 তারিখে আসতেছে আমাদের কয়েক ঘন্টায় মাত্র কেন্দ্রীয় বাহিনী। তো আমার যেটা ধারণা,
এই কেন্দ্রীয় বাহিনী আগে আসার মেন ধারণা আমার যেটা মনে হচ্ছে, কারণ এই যে 28 তারিখে যে লিস্টটা বার হবে, এখানে তো 60 লাখ লোকের নাম থাকবে না, খুব বেশি এগুলো 4-5 লাখ 5 লাখ নাম আসবে, তাও 50 লাখ কম থাকবে। এবার যখন কম হবে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। আর রাজনীতির মধ্যে মেন যে আমাদের টিএমসি আছে, একদম 100% ওরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে রাজ্যে, ওরা লয়ের অর্ডার শেষ করে দেবে। আর আজকে আবার আমি শুনলাম যে আমাদের দিল্লি থেকে ইলেকশন কমিশনার যাওয়ার একটা 8জন টিমে যাওয়ার কথা ছিল 1 তারিখে। তো এখন 1 তারিখে যাচ্ছে না কেন? রাজ্য রিকোয়েস্ট করছে 1 তারিখে আসবেন না, পরে আসেন। কারণ আমাদের যে প্রশাসন আছে, ওয়েল কাপ, তারপরে কি বলে হোলি, মানে দোল, এর জন্য বিজি থাকবে, যার জন্য পাবে না আর কি, মানে ওনার সঙ্গে মিটিং করতে পারবে না। তো মিটিংটা ছিল হলো 1 তারিখ থেকে 2 তারিখ অব্দি, পরে এসেছিল, কিন্তু না ওরা এসব। আমার যা মনে হচ্ছে যে 1 তারিখে যে একটা অরাজকতার সৃষ্টি হবে না, এবার দিল্লি থেকে যদি যায় দেখে যে এই অরাজকতা মানে মেকআপ করতে গেলে হয়তো ভোটটাকে ক্যান্সেল করতে হবে। এখন রাষ্ট্রপতি শাসন লাগায় মহল ঠান্ডা করবে, তারপরে হয়তো ভোট করাবে। কারণ আমার যা ধারণা হচ্ছে, সেই জন্য আমাদের রাজ্য সরকার চাচ্ছে যেন মানে দিল্লি থেকে আসে লোক না দেখতে পারে যে এরকম একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। এটা যদি দেখে, সে আবার গৃহমন্ত্রীকে অ্যাপ্লাই করবে, রিপোর্ট করবে। রিপোর্ট করলে কি হবে, রাষ্ট্রপতি শাসন লাগাই দেবে, তারপরে শাসন লাগার পরে মহল ঠান্ডা হবে 2 মাস 3 মাস 4 মাস যা টাইম লাগবে, তারপরে জায়গায় ভোট করবে। ততদিন হয়তো মমতা হাত চলে যাবে। এমনিতেও চলে যাচ্ছে 26-এ, মার্চের পরে তো এপ্রিলের পরে তো থাকলো না। আমার একটা প্রেডিকশন আছে, সেটা হচ্ছে মমতা হ্যাঁ। চাইছে যে রাষ্ট্রপতি শাসন লাগুক, রাজ্যের ল অ্যান্ড অর্ডার ভাঙুক। এটা অনেকদিন থেকে পরিকল্পনা চলছে, আজ থেকে 1 বছর আগের থেকেই 1-1.5 বছর আগের থেকেই চলছে ওনার পরিকল্পনা, একের পর এক। তারও আগের থেকে যখন সিএ লাগু হলো, ব্যাপক ভাঙচুর চালু হয়ে গেল, রেলওয়ে স্টেশনে আগুন জ্বালানো, রেলে আগুন জ্বালানো, রেল লাইন উপরে ফেলানো, মানে ব্যাপক অরাজকতা যাকে বলে, ব্যাপক অরাজকতা চালু করলো যেন একটা রাষ্ট্রপতি শাসন মানে মুসলিম অধ্যুষিত এলাকাগুলায়। ওরা কি চাইছিল, মমতা চাইছে যে একটা, হ্যাঁ মমতা ব্যানার্জি চাইছে যে একটা অরাজকতা লাগাই দিয়ে ল অ্যান্ড অর্ডার ভাঙিয়ে দিলে আমাকে ইসে হবে, মানে রাষ্ট্রপতি শাসন হবে। আর রাষ্ট্রপতি শাসন হওয়ার পরে আবার আমি একটা ভিকটিম কার্ড খেলবো, দেখো আমার নির্বাচিত সরকার ভাঙিয়ে দিল, কেন্দ্রীয় সরকার ক্ষমতার বলে। এবং ভিকটিম কার্ডের খোঁজে আছে। 2021-এ লড়লো, 3-4টা মুসলিম লাশের দরকার ছিল, ব্যবস্থা করে নিল। তারপরে পা ভাঙার দরকার ছিল, পা ভাঙে নেই, ভালো পায়ে ব্যান্ডেজ জোড়া দেখা ভিকটিম কার্ড খেলে নিল। এবার এর আগে ইডি যখন আনা দিল, তখন একটা গেম খেলতে চাইছে, গেম ফেল হয়ে গেল। কি গেম? এবার টেচারে করে প্রচারে যাওয়ার প্ল্যান ছিল ওদের, যে আগের বার পা ভাঙা ছিল, এইবার একটা যদি খালি ধাক্কা মারে ইডি, সঙ্গে সঙ্গে চলে যাবো আরজিকর হসপিটালে। আর আরজিকর থেকে, আরজিকর না কোনটায় থাকে, আরজিকরই তো থাকে তাই না, ওই আরজিকর হসপিটাল থেকে সিধা টেচারে উঠা ও প্রচার করে বলাবো পুরো পশ্চিমবাংলা, দেখো আমার হাড় ভেঙে বলাইছে, আমার কোমর ভেঙে বলাইছে, আমার মাথায় 36টা সেলাই করাই দিছে, আমার মগজ কয়বার প্লেটে করে রাখছে, আবার মাথায় ঢুকাই দিছে। এই ধরনের ভিকটিম কার্ড খেলবে পশ্চিমবাংলার পাবলিকের কাছে। গেম, হ্যাঁ এমসি, হ্যাঁ হ্যাঁ এমসি কি চান্স পাবে, এমস কেন্দ্রীয় সরকারের, আর যে করি। আর এদিকে কি করবে, ইসে আছে না, যুবকদের ভাতার লাইনে দাঁড় করে রাখছে, যাদেরকে কাজ কর্ম চাকরি ডবল চাকরি 80 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়ছে, এদেরকে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকার বলছিল ডবল চাকরি। 80 লাখ অ্যাপ্লিকেশন পড়ছে, 80 লাখ ইন্টু 1500,
কত টাকা হচ্ছে? 1500 দিবে না 3000? 1500 টাকা দিবে, 80 লাখ অ্যাপ্লিকেশন জমা করছে। কত বলছে? 3000 বলছে না 1500 দিবে বলছে? 1500 বলছে। ওর জন্য গাজার পুটলা শিখতে পারে, মদ খাওয়া শিখাবে না আর কি। গাজার মদ তো পুটলা শিখাবে। শিখাবে যুবকদের। ছোট ছোট আসতেছে না, যুবক মদের যেন থেকে প্রতিদিন, মানে গাজার থেকে সস্তা মদ। আচ্ছা ও প্রতিদিন যেন 1 পাউন্ড 23 টাকা মদ মতো। খাওয়া যায়। হ্যাঁ, 1 পাউন্ড মদ, একটা বিড়ির প্যাকেট, একটা ম্যাচের জন্য কিনা জীবনটা যাপন করতে পারে পশ্চিমবাংলার পাবলিক, মানে যুবক ছেলেরা। একটা মানে মদের পাউন্সের পয়সা দিচ্ছে, আর একটা বিড়ির মদের প্যাকেট, একটা পয়সা দিলে ম্যাচের। তো ঝান্ডাটা ধরবে না। হ্যাঁ ওই ওইখানে তো, পিটাইতে হবে, ওইটাই ওইখানে দিচ্ছে, পিটাইতে হবে, তাহলে তো যাবে। আর মদের গিয়ার না উঠলে তো ওইটাই পিটাইতে দিচ্ছে। যেতে হবে না, সুস্থ মাছ তো মারপিট করতে পারবে না। ওই জন্য কাজের কোনো ব্যবস্থা নেই। ডবল ডবল চাকরির কথা কইছিল 2021-এ, ল্যাংড়া পায়ে, মানে পায়ে ব্যান্ডেজ জড়া, এক পায়ে ঘুরে ঘুরে কইছিল ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরি হবে। এখন বেকার হতা মানে 1 পাউন্ড, এক বিড়ির প্যাকেট, একটা ম্যাচেস কিনা দিন কাটাও, এই অবস্থা করে রাখছে। তো তারপরে দেখ, টিচার, যারা টিচার স্কুলে যাওয়ার কথা, তারা কোথায় এখন? তারা রাস্তায় বসে। আর যে ছাত্ররা দিয়ে স্কুলে যাওয়ার কথা, মানে ছাত্ররা কি দিয়ে করছে? দেওয়ার টাকা নাই, কিন্তু আবার ভাতা দেওয়ার টাকা বেরিয়ে যাবে। যে স্কুলে যাওয়ার ছাত্রগুলা নাবালক বয়সে এইদিকে এসে ওদের মা বাবার সঙ্গে এসে লেবারি মজদুরি করতেছে। 17 বছর বয়স করছে, 18 বছর হয়ে গেছে, আধার কার্ডও ফেক বানায় বলাচ্ছে। 16 বছর বয়স, আধার কার্ড 18 বছরের বানায় বলাচ্ছে। ফেক আধার কার্ড আমাদের নিয়ে বাংলাদেশে আসে আধার এদিকে। কার্ড রাত্রে রাত্রে করে রুমের ভিতরে বানানো হয়, ছাপানো হয়, কিছুদিন আগেরই নিউজ। হ্যাঁ ওই তো ছাপায়া এগুলারে, এই নাবালক বাচ্চাগুলাকে এখানে মজদুরি করতে পাঠায় দিচ্ছে। আমি যেখানে আছি আমার সাইডেই, আমার দেখে মনে হয় না যে 18 বছর, ওরা আবার আধার কার্ড দেখাচ্ছে 18 বছর, তার মানে বানাইছি, মজদুরি করতেছে। এরকম প্রচুর ছেলে আমার নজরে পড়ে যাদের বয়স হয়নি, অথচ আধার কার্ডের চাইলে পরে আধার কার্ডে দেখা দিচ্ছে 18 বছর। আধার কার্ড আমাদের তো আর কোনো জাজ করার ব্যবস্থা নাই, আমরা খালি দেখতেই পারবো এক নজর, তাই না? আমরা তো আর অনলাইনে জাজ করতে পারবো না এটা অরিজিনাল না ডুপ্লিকেট, সেই আলাদা বিষয়। কিন্তু এই অবস্থা, মানে যারা পড়াশোনা করার কথা তারা এদিকে এসে মজদুরি করতেছে, যারা পড়ানোর কথা তারা রাস্তায় বসে আছে, যে ডাক্তাররা চিকিৎসা দেওয়ার কথা তারা এখন কোর্টে, আর মানে কোর্টে দৌড়াদৌড়ি করতেছে। আর যে চোরদের জেলে থাকার কথা তারা শাসন ব্যবস্থা চালাচ্ছে। যে চোরদের জেলে থাকার কথা, চোরেরা আমাদেরকে শাসন করছে। আমাদের হত্যাকর্তা বিধাতা হয়ে আছে। যে সমাজের হত্যাকর্তা বিধাতা চোর হবে, সেই সমাজ কি করে ডেভেলপ করবে? আর পশ্চিমবাংলার পাবলিককে বুঝতে হবে। একদিন বলতো যে বাংলা আজ যা ভাবে পুরা ভারতবর্ষ কালকে ভাবে, কিন্তু আমি দেখছি যে বাংলা এখন অনেক পিছিয়ে গেছে, বাংলা ভাবে অনেক দেরিতে। আমাদেরকে ভাবতে হবে, নন্দীগ্রাম যা ভাবছে আজকে ভাবতেছে, মানে গতকাল ভেবেছে, আমাদের আগামীকাল ওইটাই ভাবতে হবে। তাছাড়া পশ্চিমবাংলার কোনো ইসে হবে না, মানে মুক্তির রাস্তা নাই। আজাদি চাই, স্বাধীনতা চাই, এই লড়াইটা স্বাধীনতার লড়াই লড়তে হবে পশ্চিমবাংলার হিন্দুদের। এই স্বাধীনতার লড়াই যদি না লড়তে পারে তাহলে পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থা খুব শোচনীয়। আর এই এসআইআর এর ব্যাপারটা যে খালি বিশেষ করে হিন্দু নাম বাদ গেছে, এটা একটা বহুত বড় গেম হয়ে গেছে, মানে ঠিক আছে, একটা বহুত বড় একটা গেম খেলে গেল। মেশিনারি টোটালটা হলো টিএমসি। হ্যাঁ বহুত বড় গেম খেলে গেল, বুঝছিলে? আমাদের সরকার কিন্তু না, সরকারটা আমাদের না, সরকার হলো টিএমসি পার্টির সরকার। আমাদের না, এটা মুসলিম লীগ টু সরকার। তৃণমূল টৃণমূল বুঝি না আমি, এটা বুঝি আমি, এটা মুসলিম লীগ টু এর সরকার। হ্যাঁ, মুসলিমদের বাঁচানোর জন্য হিন্দুর নাম ঘ্যাস করে বাদ দেওয়াইছে, আর ভিডিও টিডিও দিয়া। ঠিক আছে, কমসে কম এখানে 80 লাখ তো হিন্দু নাম বাদ যাবে, 40 লাখ যাবে মুসলিম নাম বাদ।
80 লাখ হিন্দু নাম বাদ দেওয়ার পিছনে টোটালি পুরো গেম খেলে গেল মমতা। এর আগে একদিন একটা ডায়লগের মধ্যে মমতা বলছে, আমি এমন গেম খেলবো, এমন খেলা খেলবো কেউ ধরতেও পারবে না। ওই খেলা খেলে চলে গেছে, কিন্তু এখন কাল আমার মনে হয় না। কালকে কালকে মমতা ব্যানার্জি নিজের কেন্দ্রে ভবানীপুরে একটা মিটিং এ বলছে যে 1,20,00,000 নাম বাদ যাচ্ছে। তাই ও কি করে জানে? এতদিনে স্বীকার করছে যে আছে এতগুলা ভুয়া। না, স্বীকার করছে না, এটা এটা ও বাদ দেওয়াইছে, ও জানে। ওর লোকেরই বাদ দিছে তো। হিন্দু নামে এর মধ্যে 80 লাখ আছে, আমি বললাম না 40 লাখ আছে মুসলমান। ওরা নিজেরা সবকিছু জানে তো, ওর কাছে ডাটা আছে, কয় না এসআইআর এর ডাটা। আরে এসআইআর এর ডাটা থাকবে নির্বাচন কমিশনের কাছে, এসআইআর ডাটা কি করে আইটেক কোম্পানির কাছে থাকে? 5 বছরে 12,000 কোটি টাকা ইউজ করছে এই আইটেক কোম্পানির পিছনে। 12,000 কোটি টাকা, 1 কোটি টাকা না। আর তৃণমূল কংগ্রেসে 12,000 কোটি টাকা জোগাড় করলো কোথা থেকে, এটাও একটা ইসের মানে তদন্তের বিষয়। কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না ইডি কি করতেছে, সিবিআই কি করতেছে, এখনো কি করে বাইরে থেকে অভিষেক ব্যানার্জি আমার মানে মাথায় কাজ করতেছে না। পশ্চিমবাংলার কোন পাবলিকেরই মাথায় কাজ করতেছে না যে অভিষেক ব্যানার্জি এখনো কি করে বাইরে আছে। 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল লেফটেন্যান্ট বাউন্স নাকি নামের কোম্পানিতে, তো হুম তাই না? এত টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল, প্রমাণিত চোর, এখনো গলায় রশি লাগাইলো না। ওকে ছিল প্রমাণ হলে গলায় রশি লাগাবো। আর কোম্পানির 150 কোটি টাকা সিজ হয়ে গেল, তো 10 পয়সা তো পরের কথা, 150 কোটি টাকার সিজ হয়ে গেল, তো এর থেকে আরো কিছু বড় প্রমাণ লাগবে নাকি? ওর ফাঁসির রশি 10 পয়সা বলছিল, আর তো 150 কোটি টাকা হয়ে গেছে। মানে চোরেরদের সাম্রাজ্য চলছে। পশ্চিমবাংলার পাবলিকের এই চোরেদের হাত থেকে স্বাধীনতার দরকার আছে। এটার জন্য এক কাঠা ভোট দিতে হবে হিন্দুদের, এবং মুসলমান যারা রাষ্ট্রবাদী আছে তাদেরকেও আহ্বান করা উচিত বিজেপির থেকে, যে আপনারাও আগে আসেন, এই চোরকে সরাই, তাই না? কিন্তু হ্যাঁ মুসলমানদের একটা কমই কি, মুসলমান ভোটারদের এদের কোনো আইডিওলজি নেই, অনলি ফর বিজেপি হাটাও আইডিওলজি। আমার ছেলে পড়াশোনা না করতে পারুক, স্কুলে গিয়ে মানে যে মিড ডে মিলটা আসে স্কুলের, এটা তৃণমূলের কংগ্রেস চুরি করুক, আমি একটা গরিব মানুষ ঘর পাওয়ার জন্য 30,000 টাকা এদের তৃণমূলের নেতাকে দেওয়া লাগুক, কিন্তু বিজেপিকে আসতে দেওয়া যাবে না, চোরদেরকেই রাখতে হবে। ইউপির মুসলমানরা বা বিহারের মুসলমানরা বুঝতে পারছে যে চোর সরকারের দরকার নেই, তাই বিজেপি সরকার নিয়ে আসছে না। জম্মু কাশ্মীরের মতো এই এলাকার মুসলমানরা বুঝতে পারছে যে বিজেপির মতো রাষ্ট্রবাদী দলের দরকার আছে ভারতবর্ষে, ওরা বুঝতে পারছে। কেরালার মতো একটা জায়গায় ত্রিবেন্দ্রম পৌরসভা নির্বাচনে পৌরসভাটা দখল করছে, মানে ত্রিবেন্দ্রমের যে মেয়র পরিষদের নির্বাচনে মেয়র বিজেপির হয়ে গেছে ত্রিবেন্দ্রম। সে কেরালার কেরালম নাম হচ্ছে তখন, কেরালমের রাজধানী ত্রিবেন্দ্রমের। তো আর বাংলার লেফটদের কথা ছাড়, এরা নেটফল জিরো, শেষ শেষ এদের হ্যাঁ, এরা তৃণমূলের অক্সিজেন। ওরা যতটুকু এখনো দিক দিক করে তৃণমূল জ্বলবে না, এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে লেফট ফ্রন্ট। লেফট ফ্রন্ট কিছু একটা ভোট টাইনে নেবে, ওই জন্য 2-4টা সিট হয়তো বিজেপির হাতছাড়া হয়ে তৃণমূল জিতে যেতে পারে এই লেফট ফ্রন্টের ভোট কাটাকাটির জন্য, কয়েকটা সিট আর কি। এইটুকুই হবে, তাছাড়া বামফ্রন্টের আর কিছু না। বামফ্রন্ট কোনো সিট টিট পাচ্ছে না, ভাঙ্গর এবার যাচ্ছে, ভাঙ্গর এবার হুমায়ুন কবির পাচ্ছে, ভাঙ্গর। চলো ঠিক আছে। হ্যাঁ তো কালকে কালকে টপিক থাকবে মানে
পশ্চিমবঙ্গে কোন সিটে কে আগে আছে কে পিছিয়ে আছে। ঠিক আছে, এটা সিট ওয়াজ, ঠিক আছে, জেলা জেলা ভিত্তিক প্রতিটা জেলার বিধানসভা, কয়টা বিধানসভা আছে এবং কোন বিধানসভায় কে আগে আছে আর কে পিছিয়ে আছে, একটা মোটামুটি প্রেডিকশন করব, ঠিক আছে। হুম। এটা মোটামুটি ফিডব্যাক আমি সংগ্রহ করি, আগের থেকেই করতেছিলাম, আরো একটু বাকি আছে, তাই আজকে আর আলোচনা করতেছি না, কালকে করব।